সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের আজকের পর্বে আমরা খুবই একটা ক্রিটিক্যাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি। তবে ক্রিটিক্যাল হলো সিনেমাটি দেখার মতো। তো যাই হোক, এটা একটা কোরিয়ান সিনেমা, রিলিজ পেয়েছিল 2014 সালে এবং এই সিনেমাটি তৈরি হয়েছিল মাত্র বাংলাদেশে 130 কোটি টাকা খরচ, আর সিনেমাটি আয় করেছিল 640 কোটি টাকার উপরে। আর এই সিনেমাটি যখন আপনি দেখবেন, এটা নির্মাণ শৈলী দেখলে আপনার কাছে মনে হবে এত অল্প টাকায় কিভাবে সম্ভব, কোরিয়ানরা এরকম সিনেমা কিভাবে তৈরি করে। আর কোরিয়ান সিনেমার সবচেয়ে বড় কারিশমা কিন্তু ওদের কাহিনী। তো বরাবরের মতো এটার কাহিনী অনেক ভালো, তবে একটু সমস্যা হবে, সেটা হচ্ছে যেহেতু কোরিয়ানদের সবার চেহারা একই রকম, নামও অন্যরকম হয়ে থাকে, যার জন্য ক্যারেক্টারগুলো চেনা একটু ডিফিকাল্ট। আমার কাছে অন্তত এরকম মনে হয়েছে। তবে তারপর আমি চেষ্টা করবো। যাই হোক, এটা হচ্ছে তখনকার ঘটনা যখন আজকের কোরিয়া সেই সময় কোনো সাম্রাজ্যের মর্যাদা পায়নি, মানে তখন চীনের আন্ডারে ছিল। এবং কোরিয়ার তৎকালীন সময়ের রাজা যে ছিল হচ্ছে হুয়াং, সে নিজের চীনের বলয় থেকে বের হয়ে আশেপাশের সকল যে ছোট ছোট কোরিয়ান রাজ্য ছিল সেগুলো দখল করে একটা সাম্রাজ্য গঠন করতে চায়। তো এই জন্য সে নিজের সৈনিক তো ছিল, তার বাইরেও সে ভাড়া করে অনেক সৈনিক এনেছিল যারা শুধুমাত্র টাকার জন্য যুদ্ধ করত। তো এখানে কোরিয়ান রাজার প্ল্যান ছিল হচ্ছে পাশের যত শান্তিপূর্ণ ছোট ছোট রাজ্য রয়েছে তাদেরকে রাতের আধারে হঠাৎ করে আক্রমণ করে দখল করা। তো এই প্ল্যানের কথা রাজা যখন বলে, তখন রাজার যে সেনাপতি ছিল মো, তার আন্ডারে একটা কমান্ডার ছিল, মানে মেজর টাইপ বলতে পারেন। তো ওর নাম ছিল হচ্ছে জাং। ওর কাছে এই ব্যাপারটি সঠিক বলে মনে হয় না। সে বলে, আমরা সৈনিক, আমরা সামনে থেকে লড়াই করে মরবো, কিন্তু এইভাবে পেছন থেকে ছুরি ঢোকাতে পারবো না, এটা আমাদের যোদ্ধা নীতির পরিপন্থী। আর এই কথা শুনে রাজা রেগে যায়। আর রাজাকে রেগে যেতে দেখে সেনাপতি মো করে কি তরল দিয়ে তার নিজের কমান্ডার জাং এর উপর আক্রমণ করে। আর জাংকে বাঁচাতে গিয়ে জাং এর যে আবার আন্ডারের সৈনিক ছিল সে মারা যায়। আর তারপর জাং এর সৈনিকদের সাথে রাজার সৈনিকদের লড়াই শুরু হয়ে যায়। আর ওখানে জাং কোনো রকমে সেনাপতি মোকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। তো এখানে মো এবং জাংকে আমাদের মনে রাখতে হবে। আর অন্যদিকে দূরের সমুদ্রে আমরা কিছু সামুদ্রিক ডাকাত দেখতে পাই যারা রাজার জাহাজ লুট করছিল। আর ওই সমুদ্রের ডাকাতদের লিডার যে ছিল তার নাম হচ্ছে সোমা। আর তার যে সবচেয়ে শক্তিশালী চিফ ছিল, যেটা একটা মেয়ে, তার নাম হচ্ছে মিং। তো মূলত হয়েছে কি, ছোট একটা রাজ্য থেকে এই কোরিয়ান বড় রাজার জন্য নাজরানা হিসেবে 5টি সোনার বুদ্ধ মূর্তি এবং কয়েক ডজন 16 বছরের মেয়েকে দাসী রূপে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যাই হোক, ওই ডাকাতরা এই জাহাজ লুটে তো একেবারে মালামাল হয়ে গিয়েছে। আর তখন ওই জাহাজের যে চিপ ছিল, মানে ওই মেয়ে চিপ মিং নামে, সে করে কি সকল মেয়েদের মুক্ত করে দেয় এবং যার যার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আর তারপর যখন ওরা মূর্তিগুলোকে রাজার জাহাজ থেকে ওদের ডাকাতের জাহাজে নিচ্ছিল, তখন একটা মূর্তি পানিতে পড়ে যায়। আর তখন ওই মেয়ে চিপ করে কি দ্রুত পানিতে লাফ দেয়। আর সে যখন মূর্তি নিয়ে উঠে আসছিল, তখন সে একটা বিশাল তিমি মাছের মুখোমুখি হয়। আর ওই তিমির এক সাইডে একটা ঘায়ের দাগ ছিল। আর এটা দেখে সে ওই তিমিটাকে চিনতে পারে, মানে আমরা বুঝতে পারি এরা পূর্ব পরিচিত। আর আমরা দেখি ওই তিমিটা ওর কোনো ক্ষতি করে না, উল্টো চারপাশে একটা চক্কর দিয়ে চলে যায়। তো এখানে আমাদের ডাকাত দলের লিডার সোমাকে মনে রাখতে হবে, এই মেয়ে চিপটাকে মনে রাখতে হবে, আর এই তিমি মাছটাকেও মনে রাখতে হবে, কারণ এই মেন সিনেমাটাই তিমি মাছটা ঘিরেই হবে। তো যাই হোক, ওদিকে আমরা দেখি রাজা যখন জানতে পেরেছে যে তার উপহারের জাহাজ লুট হয়েছে, তখন তাদেরকে ধরার জন্য রাজা করে কি পুলিশের চিফ দারোগা সালজাং এর কাছে আসে। আর আমরা দেখি ওই দারোগা সালজাং, মানে পুলিশের চিফ, এসে করে কি সোমাকে ধরার বদলে উল্টো ওর সাথে বসে মদ খায়। আর এখানে আমরা জানতে পারি ওদের দুজনের ভেতর আগে থেকে যোগাযোগ রয়েছে। আর তখন ওই ডাকাত দলের লিডার সোমা বলে, সমুদ্রে যে ডাকাতের মুখোমুখি হয়েছিল এবং মারামারি হয়েছে, এটা তো অবশ্যই প্রমাণ করতে হবে রাজাকে, তা না হলে তো তুমি যখন ফিরে যাবে রাজা তো তোমার 12টা বাজিয়ে দেবে। তো এই জন্য আমি একটা বুদ্ধি বের করেছি। তো দারোগা বলে, কি বুদ্ধি? তখন সোমা বলে, আমি আমার নিজেদের 7 জন লোকের মাথা কেটে তোমাকে দেবো, এর সাথে লুট করা কিছু জিনিসপত্র আমি তোমাকে দেবো। মানে একটা মূর্তিও হাতে দেয় যে তুমি ডাকাতদের সাথে লড়াই করে পুরোপুরি সব নিতে পারোনি, কিন্তু কিছু নিয়ে চলে গিয়েছো। তো ডাকাতের লিডার যখন পুলিশের হেডকে এই অফার দিচ্ছিল, তখন নিচে থেকে একটা ডাকাত এটা শুনতে পায়, যার নাম হচ্ছে বং। আর সে করে কি এই কথা শুনে জাহাজ থেকে পালিয়ে যায়, যে আমার মাথা আবার না নেয়। আর এরপর যখন 7 জনকে মারার সময় আসে, তখন আমাদের যে নারী চিপ রয়েছে সে বলে, আমার লোকদের আমি মারতে দিব না। এবং জাহাজে তখন বিদ্রোহ শুরু হয় এবং আমরা দেখি ওই মেয়ে চিপ সোমার মতো শক্তিশালী ক্যাপ্টেনকে হারিয়ে নিজে অধিনায়ক হয় এবং এতে জাহাজের সবাই অনেক খুশি হয়, বাকি সব ডাকাতরা। তো তখন ওই মেয়ে চিপ কিন্তু সোমাকে, মানে আগের ক্যাপ্টেনকে, সুযোগ দেয় তার ভুল স্বীকার করার জন্য, তাহলে তার প্রাণ ভিক্ষা দেওয়া হবে। কিন্তু আগের ক্যাপ্টেন ছিল জেদি, সে নিজের ইচ্ছায় মাঝ সমুদ্রে লাফিয়ে পড়ে এবং আত্মহত্যা দেয়। আর এরপর ঘটে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে চীনের রাজ্য থেকে, মানে চীনের মেইন রাজ্য থেকে অবশ্যই সেই কোরিয়ান রাজ্যকে সাম্রাজ্যের মর্যাদা দেওয়া হয়, কারণ দীর্ঘদিন কোরিয়ান এই রাজ্য চীনের জন্য ঋণ পরিশোধ করে আসছিল। আর তার প্রতীক হিসেবে একটা সোনার শাহী মোহর দেওয়া হয়। তবে এর পরিবর্তে ইয়োসন রাজাকে, মানে কোরিয়ান রাজাকে 500 জন দাসীকে, অল্প বয়স্ক দাসীকে মিং রাজ্যের উপহার হিসেবে পেশ করতে হবে। তো কোরিয়ার মন্ত্রীর দায়িত্ব ছিল ওই শাহী মোহর নিয়ে সমুদ্রের রাস্তা দিয়ে ফেরার। তো হঠাৎই তখন তারা একটা জন্তুর চিৎকার আওয়াজ শুনতে পায় গভীর পানিতে, গভীর সমুদ্রে। কিন্তু চারদিকে তারা যখন তাকায়, পানি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না, সবাই ভয় পেয়ে যায়। আর তারা তখন পানিতে কি আছে এটা দেখার জন্য তীরের মধ্যে আগুন দিয়ে আলোকিত করার জন্য টর্চ লাইটের মতো টর্চ লাইট মারতে থাকে। আর তখন দেখা যায় এটা একটা তিমি মাছের বাচ্চা। আর এটা করে কি আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে জাহাজের প্রতি আকর্ষিত হতে থাকে এবং জাহাজের কাছে চলে আসে। আর তখন সৈনিকরা ওই তিমি মাছের উপর আক্রমণ করতে লাগে, কিন্তু তখন ওই তিমি মাছের যে মা রয়েছে সেটা রেগে আসে
এবং একটা লাফ দিয়ে ওই শাহী জাহাজের এসে পড়ে এবং এর ফলে জাহাজটি দুই টুকরো হয়ে যায় আর সবাই পানিতে পড়ে যায়। আর মন্ত্রী তখন কাঠের উপর থেকে ওই মোহরের বক্সকে পানির উপর ভাসতে দেখে, কিন্তু মুহূর্তেই তার চোখের সামনে ওই বড় তিমি মাছটা ওই বক্সটা খেয়ে ফেলে পানির ভেতরে চলে যায়। তো এর মানে ওই বক্সটা মোহরটা তিমি মাছের পেটের ভেতরে চলে গেল। আর তিমি চলে যাওয়ার পরে ওই মন্ত্রী দেখতে পায় যে ওই তিমি মাছটার পিঠে ইয়োসেন রাজ্যের একটা পতাকা গেড়ে রয়েছে। তো এর মানে হচ্ছে ওই তিমিটাকে তারা এর পরে দেখলেও চিনতে পারবে যে তিমির পিঠে ওই পতাকা রয়েছে সেটা ওই তিমি যেটা ওই মোহরটা খেয়ে ফেলেছে। আর অন্যদিকে আমরা দেখি ক্যাপ্টেন সোমার জাহাজ থেকে প্রাণ বাঁচিয়ে যে একটা লোক আসলো বং নামে, সে একটা জঙ্গলে আসে এবং একটা ডাকাত দল খুঁজে পায়। আর ওকে যখন ধরে নিয়ে যায় তখন আমরা দেখি ওই ডাকাত দলের সর্দার আর কেউ নয় বরং সিনেমার প্রথমে যে কমান্ডার ছিল জং শে, মানে ওই যে সেনাপতিকে আহত করে পালালো। আর অন্যদিকে আমরা দেখি মন্ত্রী করে কি বাকি সৈনিকদের ভয় দেখায় যে আমরা যদি বলি যে শাহী মোহর হারিয়ে গিয়েছে এবং এর কারণ হিসেবে যদি জানতে পারে আমাদের বোকামি ছিল তিমির কারণে আমাদের জাহাজ ভেঙে গিয়েছে, উল্টো তিমি মাছের পেটে চলে গিয়েছে ওটা, তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে সবাইকে। আর এই জন্য তারা একটা মিথ্যার আশ্রয় নেয়। তারা বলে রাজার কাছে গিয়ে সমুদ্রের ডাকাতরা তাদের শাহী মোহর লুট করে নিয়ে গিয়েছে। তো এই কথা যখন কোরিয়ার রাজা শোনে সে তো রেগে যায় এবং অর্ডার দেয় 14 দিনের মধ্যে ওই ডাকাতদের পুরো নিশ্চিহ্ন করে ওই শাহী মোহর ফিরিয়ে আনবে। আর এই কাজ সম্পন্ন করার জন্য তাদের একটা লোকের দরকার যে এই কাজটি গোপন ভাবে করবে, মানে সমুদ্রের মাঝখানে ওই তিমিকে খুঁজে বের করবে এবং ওকে মেরে পেট থেকে কেটে তারপর ওই শাহী মোহর বের করে আনবে। আর এই কাজের জন্য ডাকা হয় জেনারেল মোকে। আর এখানে আমরা জানতে পারি জেনারেল মো যখন কমান্ডার জং এর উপর আক্রমণ করেছিল তখন সেনা বিদ্রোহ হয়েছিল এবং সেই বিদ্রোহের কারণে জেনারেল মোকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল, মানে ওই সেনাপতিকে। কিন্তু রাজা এখানে একটা চান্স নিতে চায়। সে জেনারেল মোকে অফার দেয় তুই যদি ওই শাহী মোহর নিয়ে আসতে সফল হস তাহলে তোর সাজা মওকুফ করে দেওয়া হবে এবং তোকে আবারও সেনাপতি পদে বহাল করা হবে। আর জেনারেল মো তো অনেক চালাক মানুষ, সেই সুযোগটা হাতছাড়া হতে দেবে না। তো এর জন্য সেনাপতি মো করে কি তার কাছে যায় সোজা যে সমুদ্রের সম্পর্কে সবচেয়ে ভালো জানে, মানে ওই সমুদ্রের ডাকাত। তো এখানে আমরা ওই চিপ আর মোকে একে অপরের মুখোমুখি দেখি। তো মো বলে তোদেরকে একটা 20 ফুট লম্বা তিমি ধরতে হবে যার উপরে আমাদের রাজ্যের পতাকা লাগানো রয়েছে, আর তারপর ওটার পেট কেটে মোহরটা বের করতে হবে। প্রথমে তো মেয়ে চিপ মানা করে দেয়, কারণ তার কাছে মনে হয় এতে সমুদ্রের ভারসাম্য বিঘ্নিত হবে, সমুদ্রের দেবতা নারাজ হবে। কিন্তু এরপর যখন সেনাপতি ডাইরেক্ট বলে দেয় তোর ধান্দা তো বন্ধই, তোদের এখানে সবাইকে মারবো, তোদের পরিবারের সবাইকে মারবো, তখন ওই মেয়ে ক্যাপ্টেন না চাইতেও রাজি হয়ে যায় এবং এই কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায় যাতে তারা বাঁচতে পারে। আর অন্যদিকে আমরা দেখি আমাদের যে আরেক কমান্ডার জং, সে নিজেও এখন ডাকাত হয়েছে। তার কাজ কাম খুব একটা ভালো চলছিল না, কারণ অনেকদিন ধরে তারা ডাকাতি করে না, এ কারণে তাদের খাবারটা বড় নেই, অর্থের খুব অভাব। তো এ কারণে হয়েছে কি ওর দলের লোকজনই বিদ্রোহ শুরু করে দেয়। তো এখন জং বলে চিন্তা করিস না, আমরা বড় একটা দান মারবো, কিন্তু কিভাবে মারবো? আর এই ব্যাপারে খোঁজ লাগানোর জন্য তারা একটা ঔষধালয়ে যায়, মানে একটা হসপিটালে যায় যেখানে কোরিয়া রাজ্যের একটা মন্ত্রী আসার কথা। তো আস্তে আস্তে কি আসে, সেই মন্ত্রী আসে, মানে যে মোহর নিয়ে আসছিল সেই মন্ত্রী আসে। তো ওরা করে কি সেই মন্ত্রীকে ধরে এবং আগামী ডাকাতির ব্যাপারে জিজ্ঞেস করে যে কি আসা যাওয়া করতে চলেছে, যাতে ওরা বড় ধরনের একটা দান মারতে পারে। আর তখন ওই মন্ত্রী বলে তোমরা যদি সত্যি অনেক টাকার মালিক হতে চাও তাহলে রাজার যে শাহী মোহর সেটা একটা তিমির পেটে রয়েছে, ওটা যে নিয়ে আসতে পারবে রাজা তাকে অনেক ভালো পুরস্কার দেবে। আর ওটা যদি তুমি নিয়ে আসতে পারো তুমি যে শুধুমাত্র পুরস্কার পাবে তা কিন্তু নয়, এর সাথে তুমি আবার আগের মতো কমান্ডারও হতে পারবে। তো খুব বড় একটা অফার। কিন্তু আরো কিছু জিজ্ঞেস করার আগেই, তথ্য নেওয়ার আগেই সেই মেয়ে চিপ করে কি মন্ত্রীকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তো এখানে মেয়ে চিপ আর জং একজন আরেকজনের সাথে লড়াই করতে চায় না, তবে তারপরেও একজন আরেকজনকে ইনসাল্ট করে। তো ওই সময় জং করে কি চলে যায় আর সে জানালার বাইরে গিয়ে শুনতে থাকে যে ওরা কি বলছে। তো ওখানে ওই মেয়েটি যেটা বলে যে আমার কাছে সোনার বুদ্ধের মূর্তি রয়েছে, তার পরিবর্তে আমি বিলেতি গোলা বারুদ চাই যেটা তিমি ধরতে কাজে লাগবে। তো এটা শুনে আমাদের জং এর একটা আইডিয়া আসে যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, এই তিমিকে তো আমাদের ধরতেই হবে। তো সে ফিরে এসে তার সাথীদেরকে বলে। আর তখন সমুদ্র থেকে আসা ডাকাত বং বলে তুমি কি জানো তিমি কি মাছ? তুমি সমুদ্রে একটা তিমি ধরবে আর ওটাকে মারার জন্য অনেক গোলা বারুদের প্রয়োজন, এত টাকা তুমি কোথায় পাবে? তোমাদের কাছে তো ভাত খাওয়ার টাকাই নেই। তখন জং একটা বুদ্ধি বের করে, সেটা হচ্ছে ওই মেয়ে চিপটা যে গোলা বারুদ আনাবে ওগুলোই ও লুট করবে। তো পরের দিনে যেই কথা সেই কাজ, জং একটা গোলা বারুদে গায়ে নিয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু তখন ওই মেয়ে চিপটা চলে আসে আর এটা দিয়ে তাদের মধ্যে দ্বিতীয়বারের মতো দেখা হলো। তো দুজনের মধ্যে বারুদ নিয়ে অনেক লড়াই হয় এবং এত লড়াই হয় যে এই এলাকার অনেক ক্ষয়ক্ষতিও হয়, দু একজন মানুষও মারা যায়। আর এই কথাটি রাজার একটা আর্মির কমান্ডারের কাছে পৌঁছায় আর তারাও আক্রমণ শুরু করে। আর তখন জং করে কি নিজের জীবন বাজি রেখে ওই মেয়ে চিপটাকে বাঁচায়, যদিও ওরা চেনেও না কেউ কাউকে। আর তারপর যেটা হয়, মেয়েটা মেয়ের রাস্তায় চলে যায়, আমাদের জং জংয়ের রাস্তায় চলে যায়। আর এখানে একটা কথা বলছে, জং কিন্তু আমাদের নায়ক। তো যাই হোক, ওদিকে আমরা দেখি সেই পুরনো ক্যাপ্টেন, মানে ডাকাতের পুরনো ক্যাপ্টেন যে সমুদ্রে লাভ দিয়েছিল, সে কিন্তু এখনো বেঁচে আছে এবং সে বর্তমানে ওই মেয়ে যে চিপ রয়েছে নতুন ক্যাপ্টেন তার উপর প্রতিশোধ নিতে চায় এবং ওই জাহাজটিকে আবার নিজের হাতে নিতে চায়। আবার অন্যদিকে আমাদের জং কিন্তু কিছু গোলা বারুদ পেয়ে গিয়েছে, এখন তার শুধুমাত্র একটা জাহাজ দরকার যাতে সে ওই তিমিটা ধরতে পারে এবং রাজার কাছে মোহরটা নিয়ে যেতে পারে, তাহলে ওর জীবন পুরো সেটেল। তবে এর জন্য তার একটা জাহাজ লাগবে আর এর জন্য সে করে কি বন্দর থেকে একটা জাহাজ চুরি করার ফোন দিয়ে আটে। আর তার প্ল্যান হচ্ছে একটা জাহাজ চুরি করবে, বাকি সব জাহাজে আগুন লাগিয়ে দেবে যাতে কেউ তার পিছু না করতে পারে কিংবা অন্য কেউ গিয়ে ওই তিমিটা নাও ধরতে পারে। কিন্তু সে জানতো না যে বন্দরে এখন বড় নৌকা
নৌকাটা রয়েছে বা জাহাজটা রয়েছে সেটা মূলত সেনাপতি মোর জাহাজ, এবং তারা আজকেই সমুদ্রের উদ্দেশ্যে বের হবে। মানে মোর সাথে তো অলরেডি জং এর কিন্তু প্রবলেম রয়েছে সিনেমার শুরুতেই। তো আমরা দেখি শেষ পর্যন্ত জং যখন চুরি করতে যায় জাহাজটা, তার মুখোমুখি হয় জেনারেল মোর সাথে, এবং মুখোমুখি হলেই তাদের পুরনো খাবার তাজা হয়ে যায়। কিন্তু এখানে জং আরেকবার মোকে হারিয়ে তার জাহাজ চুরি করতে সফল হয়, কিন্তু এখানে এত পরিমাণ ধ্বংসলীলা হয়েছে যে মানে জেনারেল মোয়ের 10টা জাহাজ ছিল সেনাবাহিনীর, সব জাহাজ পুড়িয়ে ফেলেছে আর মাঝখান থেকে মোয়ের জাহাজটাই নিয়ে গিয়েছে। তো জেনারেল মো এখন রাজার কাছে মুখ দেখাবে কিভাবে? তো রাজাকে সলিম বুঝ দিতে সে করে কি, পাশের গ্রামে আক্রমণ করে এবং গ্রামের 100 জনের মাথা কেটে রাজার কাছে পাঠিয়ে দেয় এবং বলে সমুদ্রের ডাকাতরা আমাদের উপর আক্রমণ করেছিল, আমাদের সাথে লড়াইয়ে নৌবহর জ্বলে গিয়েছে, কিন্তু আমরাও যেটা করেছি পুরো সমুদ্রের যত ডাকাত ছিল সবাইকে মেরে ফেলেছি। মানে বুঝতেই পারছেন যে এখানে জেনারেল মো কিরকম নির্দয় এবং দুর্ধর্ষ। মানে তৎকালীন সময়টা এরকম ছিল, মানুষের কোনো দাম ছিল না। তো যাই হোক, এরপর জেনারেল মো করে কি একটা ছোট নৌকা নিয়ে মেয়ে যে ডাকাত দলের ক্যাপ্টেন রয়েছে ওর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যে ওকে তিমি ধরতে পারলো কি পারলো না, ওকে তো দায়িত্ব দিয়েছিলাম। আর এদিকে জং যখন সমুদ্রের মাঝখানে আসে তখন ওই তিমি মাছটাকে দেখে যে উপরে পতাকালা, কিন্তু তারা তো সমুদ্রের ডাকাত নয়। তারা ধরতে গিয়ে বুঝতে পারে যে এটা আমাদের কর্ম না, আমাদের দ্বারা এটা পসিবল নয়, আমরা মাটির ডাকাত, আমরা মাটিতেই ঠিক আছি, আমরা মাটিতেই ফিরে যাই। মানে ওরা বুঝতে পেরেছে আমাদের দ্বারা সম্ভব না। আর অন্যদিকে ওই মেয়ে যে ডাকাত লিডার রয়েছে তার সাথীরা বহু পরিশ্রমের পর ফাইনালি ওই তিমিটার দেখা পায়, কিন্তু যখন ওই তিমিটাকে গুলি করবে, নিশানা করবে, তখন ওই মেয়ে ক্যাপ্টেন দেখতে পায় ওই তিমিটা তার বাচ্চার সাথে খেলছে, আর তখন আক্রমণ থামিয়ে দেয়। মানে ওই মেয়ে ক্যাপ্টেনের কাছে খারাপ লাগছিল, একটা মাকে কিভাবে বাচ্চা থেকে আলাদা করবে। আর তখনই পেছন থেকে ক্যাপ্টেন সোমা, মানে ওদের আগের যে ক্যাপ্টেন ছিল, সে ওদের জাহাজে আক্রমণ করে এবং দুজনের মধ্যে লড়াই হয়। আবার এর মধ্যে আমাদের জং যে রয়েছে, মানে কমান্ডার জং, নতুন ডাকাত আর কি, ও করে কি কোনো কিছু না বুঝে দুই জাহাজের মাঝখানে ঢুকে পড়ে, আর না চাইতেও যেটা হয় এই লড়াই ওকে সামিল হতে হয়। তো এখানে আমরা দেখি যেটা আগের যে ডাকাত দলের লিডার ছিল সোমা, সে করে কি ওই মেয়ে লিডারকেও হারায় এবং আমাদের জংকেও হারায় এবং দুজনকে হাত করা পরিয়ে একসাথে বেঁধে গভীর সমুদ্রে ফেলে দেয়। মানে এখন থেকে ওকে আমরা নায়িকাই বলবো। তো নায়িকার হাতে একটা ঘুঙ্গুর বাঁধা ছিল, যেটা তার হাতে ছোটবেলা থেকে আছে, এটা তার মা দিয়েছিল। তো হয়েছে কি, সে যখন ছোট ছিল বহু বছর আগে একটা তিমি সমুদ্রের জালে আটকা পড়েছিল, আর তখন আমাদের এই নায়িকা গিয়ে ওই মাছটিকে জাল থেকে মুক্ত করেছিল, আর তখনও তার ওই ঘুঙুরটি তার কবজিতে ছিল এবং ওটা থেকে শব্দ হচ্ছিল। তো আজকে যখন এই ঘুঙুর শব্দ পানির নিচে হয়, এই শব্দ শুনে ওই তিমি মাছটা তার দিকে এগিয়ে আসে। তো এখন আমরা বুঝতে পারছি এর আগে ওই তিমি মাছটা এই কারণে এগিয়ে এসেছিল ওই ঘুঙুরের শব্দে, এবং মাছটা আমাদের এই নায়িকাকে চেনে, মানে ওই মাছটাই বড় হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, ওই মাছটার পিঠে আবার পতাকাও গাড়া ছিল, তার মানে এই মাছটাকেই সবাই খুঁজছে। তো এখন নায়িকার সাথে এই মাছটার ডাবল সম্পর্ক হয়ে গেল। তো যাই হোক, এদিকে আমরা দেখি নায়িকাকে খুঁজতে খুঁজতে জেনারেল মো তার জাহাজে যায়, কিন্তু বর্তমানে এটা তো এখন সোমা ডাকাতের হাতে বন্দী। আর তারপর সেনাপতি মো করে কি সোমার সাথেই ডিল করে যে তিমি ধরবো একসাথে, তোর ভাগ্য ঘুরে যাবে, আমার ভাগ্য ঘুরে যাবে। তো তারা দুজনেই রাজি হয়ে যায় এবং একটা ফোন দিয়ে আটে তারা সিদ্ধান্ত নেয় কি সব কয়েদিকে বন্দী করে শিকার বানিয়ে তিমির উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর ওদিকে আমরা দেখি নায়িকা আর জাংকে ওই তিমি কিন্তু ঠেলে কিনারে এনে ফেলে গিয়েছে, আর এখানে তারা প্রথমবারের মতো একসাথে সময় কাটায়, মানে ভালো সময় কাটায়। তো জাং ডাইরেক্ট প্রপোজই করে দেয়, কিন্তু আমাদের নায়িকা কোনো জবাব দেয় না, কারণ নায়িকা এখানে ভাবছে আমার বাড়ি সমুদ্রে আর জাং হচ্ছে মাটির ডাকাত, আমাদের তো একসাথে থাকা পসিবল নয়। তো যাই হোক, জং মাটিতে থাকে আর এভাবে পুরো দিন তারা একসাথে কাটায়। আর এরপর যখন সন্ধ্যা হয় তখন জং তার একটা সাথীকে দেখে যে ছোট নৌকা নিয়ে যাচ্ছিল, আর ওকে ওরা হারিয়ে ফেলেছিল কয়েকদিন আগে। তোরা দুজন করে কি সেই নৌকায় ওঠে আর তারপর লুকে ওদের নিজেদের জাহাজে পৌঁছায়, আর আগে করে কি ওদের লোকদের সবাইকে মুক্ত করে। আর তারপর আমরা ভেবেছিলাম হয়তো নায়ক নায়িকা এখন একসাথে থাকবে, কিন্তু নায়ক যেটা করে সে বলে আমি সমুদ্রে থাকতে পারবো না। সে করে কি তার সাথীদের নিয়ে পাড়ের দিকে চলে আসে, কারণ সমুদ্রে বেশি দিন থাকলে সে অসুস্থ হয়ে যায়। আর অন্যদিকে ওই মেয়ে যে ক্যাপ্টেন, সে তার লোকজন নিয়ে সোমার উপর প্রতিশোধ নিতে যায়, মানে আগের ক্যাপ্টেনের উপর। আর এরপর যখন জং গ্রামে আসে তখন সে জানতে পারে জেনারেল মো করেছে কি ওই নৌবহর চুরি হওয়ার ফলে রাজাকে ভুল বোঝানোর জন্য পুরো গ্রাম চালিয়ে দিয়েছে এবং পুরো গ্রামের মানুষ মেরে ফেলেছে, এটা প্রমাণ করার জন্য যেগুলো সব ডাকাত ছিল। তো এখানে জং রেগে যায়, আর ওদিকে আমরা দেখি সেনাপতি মো কিন্তু ওই তিমির পেছনে ছুটছে। আবার এদিকে জং করছে কি জেনারেল মোকে মারার জন্য সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর ফাইনালি আমরা দেখি ক্যাপ্টেন সময় তিমিটাকে খুঁজে পায়। তো মাকে মারার জন্য প্রথমে বাচ্চাটিকে বন্দী করতে হবে। তো বাচ্চার দিকে নিশানা লাগিয়ে তারা জাল ফেলে, আর নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য দ্রুত ওই মাটা জাহাজের দিকে আসতে থাকে, এবং তখন তারা করে কি পুরো শক্তি দিয়ে ওই মায়ের উপর আক্রমণ করে, আর সেখানে সব স্তব্ধ হয়ে যায়। একটা সাইক্লোন শুরু হয়, প্রবল ঝড় হয়। দেখে এমন মনে হয় যে ওই তিমির উপর অত্যাচারের ফলে স্বয়ং সৃষ্টিকর্তা রাগ হয়েছে। তো যাই হোক, তিমির মৃত্যুর পর সবাই দাঁড়িয়ে দেখছিল। তো তিমি যখন মারা যায় তখন এখানে আরেকটা টুইস্ট আসে, সেটা হচ্ছে একটু আগে কিন্তু সেনাপতি মো আর ওই ডাকাত দলের লিডার সোমা কিন্তু একসাথে কাজ করেছে, কিন্তু যেহেতু এখন তিমি মারা হয়ে গিয়েছে এখন দুজনেই চাই পুরো কাজের ক্রেডিট একা নিতে। তবে এখানে সেনাপতি মো যত চালাকি হোক না কেন, সোমাও কিন্তু ডাকাত, দুই পক্ষ থেকে তরল বের হয়। আর এরই মাঝে চলে আসে আমাদের নায়িকা এবং সে ওদের উপর আক্রমণ করে, আর সে করে কি তিমির জালের দড়ি কেটে দেয়, আর তিমি নিজের ওজনের কারণে সমুদ্রের তলে তলিয়ে যায়, আর এর সাথে ওই শাহী মহরও চিরতরে হারিয়ে যায়। আর এই মারামারির মধ্যেই জংও চলে আসে নায়িকার পক্ষে লড়াই করতে। চারদিকে লড়াই চলছিল, আর লড়াই
লড়াই শেষ পর্যায়ে আমরা দেখি ক্যাপ্টেন সোমা আর নতুন ওই মেয়ে ক্যাপ্টেন মানে নায়িকা লড়াই করছে, আর অন্যদিকে কমান্ডার জং আর সেনাপতি মো লড়াই করছে, মানে দুই শত্রু দুজনের বিরুদ্ধে লড়াই করছে এবং লাস্টে ভালোরই জয় হয়। ক্যাপ্টেন সোমা এবং জেনারেল মোকে তাদের খারাপ কাজের শাস্তি হিসেবে প্রাণ দিয়ে চুকাতে হয়। আর এরপর এক রাতে অন্ধকারে আমাদের জং করে কি রাজার কাছে আসে আর তাকে এটা বলে, তুমি নিজে একটা রাজা, তুমি তোমার সাম্রাজ্য গঠন করতে ওই মিং রাজ্যের মোহর লাগবে, আর ওই মিং রাজ্যের মোহর যদি আনো সেটা দাসত্বের চেয়ে কোনো কম হবে না। আর ওই তিমা যেহেতু ওই শাহী মোহর নিয়ে হারিয়ে গিয়েছে, তার মানে হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে ভবিষ্যতে আগত কোনো খারাপ সময়ের বার্তা দিচ্ছে। আর তারপর ওই সেনাপতি কি করেছে, মানে নিজেদের দোষ লুকানোর জন্য কিভাবে সাধারণ মানুষদের ক্ষতি করছে, এছাড়াও রাজা কিভাবে সাধারণ মানুষদের ক্ষতি করছে সবকিছু বলে। আর তারপর বলে, আপনি যদি এই দেশের মানুষের খুশির কথা ভাবেন তাহলে এই দেশের দিকে কেউ কোনোদিন চোখ তুলতে পারবে না। যখন এই পুরো দেশের মানুষ এক হয়ে যাবে, আপনার দায়িত্ব এখন থেকে আপনার নিজের দেশের মানুষকে নিয়ে ভাবুন, তাদেরকে খুশি করুন। তো এই পরামর্শে রাজার চোখ খুলে যায় আর তারপর সে দক্ষিণ কোরিয়াকে ডাইরেক্ট স্বাধীন ঘোষণা করে এবং রাজ্যের সবাইকে প্রমিস করে তাদের সবাইকে খুশি রাখবে। আর এইভাবেই দক্ষিণ কোরিয়া রাজ্যের জন্ম নেয়। আর অন্যদিকে আমরা দেখি দূর সমুদ্রে আমাদের নায়িকা এবং নায়ক একসাথে রয়েছে এবং তারা একটা নতুন সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মানে কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো সিনেমার লাস্টে সেটাই হয়। আমাদের নায়ক ছিল হচ্ছে একটা সেনাবাহিনীর কমান্ডার, লাস্টে সে নায়িকার সংস্পর্শে এসে একটা পানির ডাকাত হয়ে গেল। আর এর জন্য এই সিনেমাটির নাম রাখা হয়েছে দ্য পাইরেটস। তো যাই হোক, সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এখানে আরেকটা বিষয় বলতে হচ্ছে, সিনেমাটার কাহিনী অনেক ক্রিটিক্যাল ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতো করে যত সহজে গুছিয়ে বলা যায়। আর এর জন্য আমি সাধারণত নাম ইউজ করি না, মানে আমি পরিচয় দিই যে অমুক রাজা, অমুক ডাকাতের লিডার, মেয়ে লিডার, সেনাপতি, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন, সেজন্য আমি এভাবে বলি। তো এটা নিয়ে আবার ট্রল করবেন না কেউ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।